নভেম্বরের মাঝামাঝি, শীত সবে পড়তে শুরু করেছে। প্রিয়াঙ্কা কলেজ থেকে ছুটি ম্যানেজ করলো, আর আমি অফিসে হাতে পায়ে ধরে ওয়ার্ক ফ্রম হোম ম্যানেজ করলাম। আর দুজন মিলে আবার বেরিয়ে পড়লাম এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে। এবার আমাদের গন্তব্য গোয়া। বলা হয় গোয়া এমন এক জায়গা যেখানে সূর্য অস্ত যায় না, সে শুধু নারকেল গাছের আড়ালে একটু বিশ্রাম নেয়। আরও বলা হয় গোয়ায় এসে সময় থমকে যায় না, গোয়ায় ঘড়িটাই যেন ছুটিতে চলে যায়। সকাল 7টার ফ্লাইট ব্যাঙ্গালোর থেকে, তাই ভোর ভোর ব্যাঙ্গালোর এয়ারপোর্টে পৌঁছে প্রতিবারের অভ্যাস মতো রামেশ্বরম ক্যাফের কফিতে চুমুক না দিয়ে পারলাম না। হালকা শীতের ভোরে শরীরের জড়তা কাটানোর জন্য রামেশ্বরম ক্যাফের ফিল্টার কফির আর কোনো বিকল্প তো ছিল না। কফিতে হালকা চুমুক দিয়ে একটু আড়মোড়া ভাঙতে না ভাঙতেই ডাক পড়ল বোর্ডিং এর জন্য। 40 মিনিটের ছোট্ট ফ্লাইট জার্নি কাটলো বেশ নির্বিঘ্নেই, এবং গোয়াতে এসে পৌঁছালো তার সময় মতোই। লাগেজ কালেক্ট করার আগেই চোখে পড়ল এমন একটি দোকানের, যার জন্য গোয়াতে কিন্তু অনেকে ছুটে আসেন। বলে রাখি, গোয়াতে কিন্তু অন্য কোনো রকম অ্যাপ ক্যাব যেমন ওলা বা উবের চলে না। এখানে অ্যাপ ক্যাবের জন্য আপনাকে গোয়া মাইলস নামের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে আপনার ফোনে। ডাবলিম এয়ারপোর্ট থেকে কম খরচে যাতায়াতের আরেকটি ভালো মাধ্যম হলো এসি বাস সার্ভিস। আমি এই ক্লিপে তার টাইমিংস এবং ভাড়া সমস্ত কিছুই দিয়ে রাখলাম। এই এসবিআই এটিএম এর সামনে থেকেই আপনাকে আপনার ক্যাব পিক আপ করবে, অথবা আপনি যদি এসি বাস সার্ভিস অ্যাভেল করতে চান তাও পেয়ে যাবেন এখান থেকেই। এখানে আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি, বাসের ক্ষেত্রে দাম অনেকটা কম হলেও আপনাকে সময় দিতে হবে অনেকটা বেশি, কারণ বাস ঘুরে ঘুরে আপনার গন্তব্যে পৌঁছাবে। এই যে সামনে যে বাসটি এগিয়ে আসছে, এই বাসই ডাবলিম এয়ারপোর্ট থেকে আপনাকে নর্থ গোয়া বা সাউথ গোয়ার বিভিন্ন প্রান্তে পৌঁছে দেবে 150 থেকে 200 টাকায়। আমরা বেশ কয়েকবার আগে গোয়াতে এসেছি, এবং কালাঙ্গুট থেকে একটি নির্দিষ্ট ক্যাব প্রোভাইডারের কাছ থেকে আমরা প্রত্যেকবারই গাড়ি ভাড়া করে থাকি, এবং তাদের কাছ থেকেই আমরা স্কুটার রেন্টও করি প্রত্যেকবার। তার ইনফরমেশন এবং কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ओल्ड वॉचर्स बाद में टिफिन के लिए किधर भी रुकने को बोलते हैं। हाँ, वो आवर लेडी ऑफ इमैकुलेट कॉन्सेप्शन वो जाना है, डोना पाउला जाना है, बेसिलिका बम जीसस जाना है। सर आप डिसाइड कर लो कहीं पे कहाँ जाना है, पहले कहाँ बाद में। ओल्ड वॉचर्स देंगे मैडम, ओके सर। वापस से जाके पंजिम एक सेंटर चर्च है ना, हाँ। वो देखेंगे, डोनापाल देखेंगे। ठीक है। वापस आने टाइम का उधर डॉल्फिन राइड पे है, अच्छा। डॉल्फिन भी देख सकते हैं आप। अच्छा, डॉल्फिन वही ये आगे फोटो फोटो করে ডলফিন। যাত্রা শুরু করার সাথে সাথে আজকের আমাদের গোয়ার প্ল্যানটা আপনাদের একটু জানিয়ে রাখি। সকাল 8টার মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম ডাবলিম এয়ারপোর্টে, আর হোটেলের রুম পাওয়া যাবে 12টার পর। তাই ঠিক করেছিলাম প্রথমে সাউথ গোয়াটা একটা চক্কর মেরে তারপর আমাদের গন্তব্যে পৌঁছাবো, যা ছিল নর্থ গোয়াতে। তাই আজ আমাদের প্রথম গন্তব্য সি ক্যাথিড্রাল। তার রাস্তার ঠিক উল্টো দিকেই রয়েছে ব্যাসিলিকা অফ বম জেসাস, আমাদের পরের গন্তব্য সেটাই। এরপর প্রিয়াঙ্কার আগে থেকে দেখে রাখা একটি ক্যাফেতে একটু ব্রেকফাস্ট আর কফি। তারপরের আমাদের গন্তব্য হল আওয়ার লেডি অফ দ্য ইমাকুলেট কনসেপশন চার্চ, যা পাঞ্জিম শহরের একটি বিখ্যাত ট্যুরিস্ট অ্যাট্রাকশন।
এরপর ডোনা পাওলা ভিউ পয়েন্ট এবং তারপরে হোটেল। যাই হোক, সকাল সকাল এরকম মনোরম আবহাওয়া, হালকা হালকা শীত করছে, গোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, তার সাথে হালকা লবণাক্ত আর্দ্র হাওয়া চোখে মুখে এসে ঝাপটা মেরে এক অন্যরকম আবেশ ছড়িয়ে দিচ্ছে। এই যে আমরা এখন একটি কেবল এক্সটেনশন ব্রিজ পেরোচ্ছি, তার নাম হলো অটল সেতু। এই ব্রিজটি যুক্ত করে গোয়ার পানাজি এবং পরভরিমকে। এই সেতুটি সাধারণ মানুষের যাত্রার জন্য খুলে দেওয়া হয়েছিল 2019 সালের 5ই ফেব্রুয়ারি। আর এই সেতুর নিচ থেকে বয়ে চলেছে গোয়ার বিখ্যাত মান্ডবী নদী। রাস্তায় আস্তে আস্তে প্রত্যক্ষ করলাম মন্দির এবং চার্চের একসাথে কি সুন্দর সহাবস্থান। এই সুন্দর শান্ত মন্দিরটি পেরোলাম, রাস্তা বাঁক নিল বাঁদিকে, আর চোখের সামনে ভেসে উঠল ব্যাসিলিকা অব বম জিসাসের বিশাল স্থাপত্য। আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এই চার্চগুলি খোলে সকাল 9টায়, যদিও আমরা পৌঁছে গিয়েছিলাম সকাল 8:30টার মধ্যেই। যদিও এখানকার সিকিউরিটি গার্ডদের সঙ্গে কথা বলার সময় তারা কিন্তু হাসি মুখেই আমাদের বললেন, যান ভেতরে চলে যান। সকাল 8:30টাতে আমরা এসে পৌঁছালাম গোয়ার ঐতিহাসিক সি ক্যাথিড্রালে। এত সকালে এসে একটা দারুণ সুবিধা হয়েছিল। চারিদিকে শান্ত পরিবেশ, মানুষের ভিড় একেবারেই কম, শুধু পাখির ডাক আর ঠান্ডা বাতাসে যেন ইতিহাসের ছোঁয়া মিশে আছে। সি ক্যাথিড্রাল শুধু গোয়ার নয়, গোটা এশিয়ার সব থেকে বড় চার্চগুলির মধ্যে একটি। 1510 সালে যখন পর্তুগিজ সেনাপতি আলফান্সো আলবুকার্ক মুসলিম শাসকদের পরাজিত করে গোয়া শহর দখল করেছিলেন, তখন থেকেই এই চার্চের ইতিহাসের শুরু। সেই বিজয় দিবসটি ছিল সেন্ট ক্যাথরিনের ওয়ার্শিপ ডে। তাই এই চার্চটি উৎসর্গ করা হয়েছিল সেন্ট ক্যাথরিনের নামে। চার্চের সামনে এসে দাঁড়িয়ে মনে হচ্ছিল ইউরোপের কোনো প্রাচীন ঐতিহ্যের সামনে চলে এসেছি। এর স্থাপত্যে ম্যানুয়েলাইন, টস্কান এবং ক্যারিন্থিয়ান শৈলীর ছাপ রয়েছে। ওল্ড গোয়া শহরের এই সি ক্যাথিড্রাল একটি শুধু আরাধনার স্থান নয়, এটি ইতিহাস, স্থাপত্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের সাক্ষ্য বহন করে। এখানকার প্রতিটি ইট, শিল্পকর্ম ও অলঙ্করণ যেন গল্প বলছে বিগত শতাব্দীর। আমাদের দেশে কিভাবে বিভিন্ন সংস্কৃতি একে অপরের সঙ্গে মিলে গেছে তার একটি ছোট্ট উদাহরণ দিই। এই গোয়াতে আপনি যদি কোনো চার্চে প্রবেশ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে চার্চের বাইরে জুতো খুলে রাখতে হবে না। অথচ দক্ষিণ ভারতের বিভিন্ন চার্চের নিয়ম আছে জুতো খুলে চার্চের ভেতর প্রবেশ করা, যেরকম সাধারণত আমরা মন্দিরের ক্ষেত্রে করে থাকি। ছবি বা ভিডিও তোলার ক্ষেত্রে এখানকার নিয়ম হলো প্রেয়ার চলাকালীন আপনি ছবি বা ভিডিও তুলতে পারবেন না, কিন্তু অন্য সময় ছবি বা ভিডিও তোলার ক্ষেত্রে কোনো রকম বাধাবন্ধকতা নেই। কোনো প্রবেশ মূল্যও নেই এখানে, এবং ক্যামেরার জন্য আলাদা করে আপনাকে কোনো চার্জ দিতে হবে না। এই সি ক্যাথিড্রাল কিন্তু ইউনেস্কো হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। তখনও সকাল 9টা বাজেনি।
অথচ সামনে যে ম্যাডামকে দেখছেন, ইনি কিন্তু হাসি মুখে আমাদের দুজনের জন্য চার্চের দরজা খুলে দিয়েছিলেন। বিশাল গম্বুজ, চওড়া সাদা দেওয়াল, আর ভেতরে ঢুকতেই চোখে পড়বে সোনালী বেল ও বিভিন্ন অলংকৃত অল্টার, যেখানে সেন্ট ক্যাথরিনের জীবনের নানা ঘটনা চিত্রায়িত করা আছে। (1510-এ এই চার্চের কাজ শুরু হলেও তার সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছিল কিন্তু 1619 সালে। আর এই সি ক্যাথিড্রালেই বসবাস করেন আর্চবিশপ অফ গোয়া। হাতে আঁকা দুর্দান্ত কিছু পেন্টিংস দেখতে পারবেন এই চার্চের দেওয়ালগুলিতে। চার্চের মূল অল্টার, গোল্ডেন বেল এবং গিল্ডেড প্যানেলগুলি সত্যিই দেখার মতো। আর সিলিং থেকে নেমে এসছে নিচ অব্দি বড় বড় এই ঝাড়বাতিগুলি। এই পুরাতন স্থাপত্য শৈলী বছরে লাখ লাখ পর্যটককে আকর্ষণ করে এখানে। ভেতরে পর্যাপ্ত আলো আছে, লাল গালিচা আর দৃষ্টিনন্দন কাঠের কাজ ঘুরে ঘুরে দেখার সময় এক অনন্য ইতিহাসের সাক্ষী হচ্ছিলাম। মূল অল্টারটি উৎসর্গীকৃত করা হয়েছে সেন্ট ক্যাথরিনের উদ্দেশ্যে। দুপাশে রয়েছে কিছু অনিন্দ্য সুন্দর চিত্রকর্ম। ডান দিকের দেওয়ালে পাওয়া যায় চ্যাপেল অব দ্য ক্রস অফ মিরাকলস, যেখানে যীশু খ্রিস্টের দর্শনের কথা লেখা আছে। সুবিশাল এই ক্যাথিড্রালের সমস্ত দেওয়ালেই গথিক কারুকাজ, আর ছাদের নিচে প্রার্থনা করার নিঃশব্দ পরিবেশ। সেদিন আমরা দুজনে বেশ খানিকটা সময় কাটিয়েছিলাম এই ক্যাথিড্রালের মধ্যে। এখানকার ইতিহাস জেনে, এখানকার স্থাপত্য দেখে নিজেদেরকে সমৃদ্ধ করেছিলাম। ক্যাথিড্রাল থেকে বেরিয়ে আসার ঠিক আগেই চোখে পড়েছিল দুর্দান্ত কাঠের কাজ করা এই দরজাটি। এবার আমরা প্রবেশ করছি চার্চ অফ সেন্ট ফ্রান্সিস অফ আসিসিতে। সি ক্যাথিড্রালের ঠিক অপর প্রান্তে একই বিল্ডিংয়ে এই চার্চটি অবস্থিত। এই চার্চটি পর্তুগিজরা নির্মাণ করেছিলেন 1661 সালে। 1517 সালে 8 জন ফ্রান্সিসকান সন্ন্যাসী গোয়ায় এসে প্রথমে একটি ছোট চ্যাপেল নির্মাণ করেন, যা পরে রূপ নেয় এই চার্চের। এই চার্চটির মূল আকর্ষণ খুব সুন্দর কাঠের কাজ করা বিভিন্ন স্থাপত্য শিল্প। গোয়ায় আসলে ওল্ড গোয়ার এই দুই চার্চ এবং চ্যাপেল কিন্তু অবশ্যই দ্রষ্টব্য। এই চার্চ থেকে ঠিক বাইরে বেরোলেই আপনারা পেয়ে যাবেন একটি আর্কিওলজিক্যাল মিউজিয়াম।
এই পুরনো কনভেন্টটি একসময় ফ্রান্সিসকান সন্ন্যাসীদের আবাস ছিল। এখন সেখানে প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা হয়েছে, চাইলে সেটিও দেখে নিতে পারেন আপনারা। মিউজিয়ামের বাইরেও বেশ কিছু পুরাতাত্ত্বিক স্থাপত্য কীর্তি প্রদর্শিত রয়েছে। যা দেখতে দেখতে আমরা বেরিয়ে এলাম ক্যাথিড্রাল প্রাঙ্গণ থেকে। এবার আমরা যাব ব্যাসিলিকা অফ বম জিসাস। ক্যাথিড্রাল থেকে বেরিয়ে এসে এই যে জাংশনটি দেখছেন, এখানেই 2 হুইলার এবং 4 হুইলারের পার্কিং স্পেস পেয়ে যাবেন। আর যদি মনে হয় রিফ্রেশমেন্টের প্রয়োজন, সেক্ষেত্রে অল্প কিছু খাবারের দোকানও পেয়ে যাবেন এখানটায়। এবার আমরা প্রবেশ করছি ব্যাসিলিকাতে। জানিয়ে রাখি, ব্যাসিলিকার মধ্যে কোনো রকম ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করা পারমিটেড নয়। সেক্ষেত্রে আপনাদের শুধু বাইরে থেকেই দেখাতে পারবো এই ব্যাসিলিকাটি। 1594 সালে তৈরি হয়ে 1605 সালে কাজ শেষ হয় এই গির্জাটির। এই ব্যাসিলিকাটিতে সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের দেহ সংরক্ষিত করা আছে, যিনি 1552 সালে মারা যান এবং তার দেহ 2 বছর পর গোয়ায় নিয়ে এসে এখানে সমাধিস্থ করা হয়। বাইরে বেরিয়ে দেখলাম ক্রিসমাসের প্রস্তুতিও শুরু হয়ে গেছে এখানে। অনেক হলো কঠিন কঠিন ইতিহাস চর্চা, এবার পালা একটি কড়া কফির আর সাথে কিছু ব্রেকফাস্টের। আমরা যে সময় গোয়াতে গিয়েছিলাম, তখন গোয়াতে চলছিল ফাইড ওয়ার্ল্ড কাপ 25, অর্থাৎ চেস ওয়ার্ল্ড কাপ, এবং তারও বেশ কিছুদিন পরে অনুষ্ঠিত হতে চলেছে গোয়ার বিখ্যাত ফিল্ম ফেস্টিভ্যাল। চলতে চলতে আমরা পৌঁছে গিয়েছিলাম পাঞ্জিমে, পাঞ্জিম মেন মার্কেটের কাছেই। এবার আমাদের চোখে ধরা দিতে শুরু করলো গোয়ার বিখ্যাত ওয়াটার ক্যাসিনোগুলি। ডান দিক বরাবর রয়্যাল ক্যাসিনো, ডেল্টিন ক্যাসিনো ও বিগ ড্যাডি ক্যাসিনো। যারা এই ক্যাসিনো লাইফ প্রত্যক্ষ করতে চান, তাদের এখানে আসতে হবে রাত্রিবেলা। জমজমাট আলোতে লোকের কোলাহলে রাত্রিবেলা এই এরিয়া তখন অন্য চেহারা নেয়। এই স্বাদ থেকে নিজেদের বঞ্চিত রেখেই আমরা চললাম সকালের ব্রেকফাস্টের উদ্দেশ্যে। মূল রাস্তা থেকে বাঁদিকে বাঁক নিলাম এমজি রোডে, পাঞ্জিম মেন মার্কেটের দিকে। এই রাস্তাতেই একটুখানি আসলে বাঁদিকে পড়বে ক্রিমেক্স বলে একটি দোকান। মূল রাস্তার ওপরেই দোতলাতে অবস্থিত এই ক্রিমেক্স ক্যাফেটি। একটি পুরনো পর্তুগিজ বিল্ডিংয়ে নতুন খাবারের সন্ধানে চললাম আমরা। সুন্দর সাজানো গোছানো ক্যাফেটি। ক্যাফেটির বাইরেও বেশ কিছুটা বসার জায়গা আছে, যা থেকে আপনারা বাইরের দৃশ্য দেখতে দেখতে খাবার খেতে পারেন। দুটি দুর্দান্ত কফি, একটি হেজেলনাট পেস্ট্রি এবং একটি চিজ গার্লিক টোস্ট সেদিন আমরা নিয়েছিলাম। মোট 250 টাকায় বেশ পকেট ফ্রেন্ডলিও মনে হয়েছিল। যাই হোক, আজকের গল্প আর বেশিক্ষণ টানব না। ডোনা পাওলা যাওয়ার গল্প আর আমরা প্রথম দিন হোটেলে পৌঁছে কিভাবে সেদিনটা কাটিয়েছিলাম তা থাকবে পরের এপিসোডে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।